সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলাটির রায় ঘোষণা করা হয়েছে। সেই মামলার রায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং তার সময়কার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে রাজসাক্ষী হওয়ার কারণে পুলিশের সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এই যে মামলার যে রায় এবং যে বিচার প্রক্রিয়া, এটা নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক বেশ কিছু সংগঠন। গত 1 বছর ধরেই এই মামলার বিচার কার্যক্রম চলছে এবং এই 1 বছরে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক, আইন বিশেষজ্ঞ অনেকেই এই মামলার বিচার প্রক্রিয়া নিয়ে সমালোচনা করছেন। এখন ঠিক সেই সমালোচনাগুলোই এই আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের মুখে উচ্চারিত হচ্ছে। আমরা একটু দেখব কে কি সমালোচনা করছেন, কে কি বিবৃতি দিয়েছেন, যেটা অনেকটাই শেখ হাসিনার পক্ষে যাচ্ছে। যেমন ধরেন যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যুক্তরাজ্য ভিত্তিক একটা মানবাধিকার সংস্থা, তারা একটা বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে তারা বলছে যে আসামিদের অনুপস্থিতিতে এই বিচারের কার্যক্রম নজিরবিহীন দ্রুত গতিতে করা হয়েছে। অর্থাৎ আসামিরা অনুপস্থিত না থাকায় একটা বিচার প্রক্রিয়ার সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এখন শেখ হাসিনাকে আনার কি ওইভাবে চেষ্টা করেছে কিনা সেটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে এবং তার অনুপস্থিতিতে কিন্তু এই মামলার রায় ঘোষণা করা হয়েছে। যদিও মামলায় শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিযুক্ত করা হয়েছে, তবে মামলার রায় শুনে তিনিও হেসেছেন, সম্ভবত তিনিও খুশি হয়েছেন। এটা আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে। তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছেন এই রায় এই মাত্রার ও গুরুত্বের মামলার ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত হওয়া নিয়ে গুরুতর প্রশ্ন সামনে নিয়ে এসেছে। অর্থাৎ এর মধ্য দিয়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে কিনা সেই প্রশ্নটি তারা তুলছে। আদালত নিযুক্ত আইনজীবী শেখ হাসিনার প্রতিনিধিত্ব করলেও তিনি বিবাদীকে অর্থাৎ আসামিকে রক্ষার্থে প্রস্তুতি নেওয়ার জন্য খুব কম সময় পেয়েছেন। আদালতের জন্য 1 বছর সময় খুবই কম। যদিও বাংলাদেশে বিভিন্ন সময় বিক্ষোভ হয়েছে, দ্রুত সময়ে একটা রায় ঘোষণার বিষয়ে একটা বিক্ষোভ বিভিন্ন সময় আমরা দেখেছি, তারপরেও আদালত কিন্তু এভাবে দ্রুত গতিতে তাড়াহুড়া করে যে রায় দিতে পারে না এবং যাকে আসামি পক্ষে আইনজীবী নিযুক্ত করা হয়েছে তাকে যে প্রপার সময় দিতে হয় সেই বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রশ্ন তুলছে। ন্যায়সঙ্গত না হওয়া বিচারের এই ধরনের সূচকগুলো আরও গুরুতর হয়ে ওঠে যখন বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যেসব প্রমাণকে বিরোধপূর্ণ হিসেবে গণ্য করা হয়েছে সেগুলো যাচাই করার অনুমতি দেওয়া হয়নি। অর্থাৎ যেগুলোর উপর ভিত্তি করে এই কনভিকশনে আসা গেছে, অর্থাৎ এই রায়টি তৈরি করা হয়েছে বা এই রায়টি দেওয়া হয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করছেন যে সেগুলোর ক্রস চেক করার ক্ষেত্রে আসলে অর্থাৎ যাচাই করার ক্ষেত্রে কোনো ওই অনুমতি দেওয়া হয়নি। তারা এরকম বলছে। অর্থাৎ তারা যেহেতু এটা বলছে, নিশ্চয়ই তারা এই বিচার প্রক্রিয়ার সঙ্গে হয়তো বা এগুলার কিভাবে কি হয়েছে সেগুলা জেনে শুনে হয়তো এরকম প্রশ্ন তারা তুলছে। আমি বলছি না তাদের প্রশ্নটাও সঠিক, কিন্তু তবে তাদের এই বিবৃতিগুলো শেখ হাসিনার এই যে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে এক ধরনের সহায়ক হিসাবে কাজ করবে বলে আমি মনে করি। কিছুটা শেখ হাসিনার এবং আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, কারণ আন্তর্জাতিক এতগুলো সংগঠন একসঙ্গে, তাও বড় বড় সংগঠন একসঙ্গে বিবৃতি দেওয়া খুবই একটা উল্লেখযোগ্য বিষয়। সেখানে আরও বলা হচ্ছে, আপনাদের নিশ্চয়ই জানা উচিত যে আন্তর্জাতিক যে বিধানে বা পশ্চিমা রাষ্ট্রগুলো বা উন্নত রাষ্ট্রগুলো মৃত্যুদণ্ডের বিধান রাখে না। তারা দীর্ঘ সময় এই কারাদণ্ড দেয়, অর্থাৎ মৃত্যুদণ্ড অনেক দেশেই দেওয়া হয় না। অর্থাৎ এই মৃত্যুদণ্ডের সমালোচনাও তারা করছেন। 2024 সালে জুলাইয়ের ভুক্তভোগীদের আরও ভালো বিচার প্রাপ্য। অর্থাৎ এই যে বিচারটি হয়েছে, যে মানবতা 2024 সালে জুলাই আগস্টে যে আন্দোলনের দমাতে গিয়ে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যে মানবতা বিরোধী অপরাধ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেছে, তার দায় পুরোপুরিভাবে সেই সময় সরকারের উপর যাচ্ছে। এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছেন এই যে সেই সময় যারা ভুক্তভোগী হয়েছেন তাদের এই বিচারটি আরও ভালোভাবে প্রাপ্য ছিল। অর্থাৎ এই বিচার প্রক্রিয়াটা নিয়ে তারা গুরুতর প্রশ্ন তুলছে। বাংলাদেশে এমন একটি ন্যায় বিচার প্রক্রিয়া প্রয়োজন যা সম্পূর্ণভাবে নিরপেক্ষ, যা সব ধরনের পক্ষপাতের সন্দেহের বাইরে থাকবে এবং মৃত্যুদণ্ডের মাধ্যমে আরও বেশি মানবাধিকার লঙ্ঘন ঘটাবে না। অর্থাৎ তারা এখানে স্পষ্ট করেছে যে এই রায়টি হয়েছে, যে বিচার প্রক্রিয়াটা চলছে, এটা
সেই অর্থে ন্যায় বিচার না, এটা নিরপেক্ষ না, এটা সব ধরনের পক্ষপাতের সন্দেহের বাইরে না, অর্থাৎ এটা নিয়ে সন্দেহ করার অনেক অবকাশ রয়েছে। তারা সেটাই, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেটাই বলার চেষ্টা করছে। এবার আসি আরেকটা সংগঠন, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। আমরা জানি বেলজিয়াম ভিত্তিক একটা মানবাধিকার সংস্থা, এবং তারা এইসব বিষয়ে হচ্ছে নানান সময় বিবৃতি দিয়ে থাকে। তাদের যে বিবৃতি সেটাও অনেক ইন্টারেস্টিং। তারা বলছে যে এই বিচার প্রক্রিয়া সমালোচনা মুক্ত নয়, অর্থাৎ এই বিচার প্রক্রিয়া নিয়ে সমালোচনা রয়েছে। তবে এই রায়ের ফলে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন খুবই ক্ষীণ হয়ে পড়েছে। তারা আরেকটা বিষয় উল্লেখ করেছে যে এই শেখ হাসিনা যদি এই রায়ের পর যদি দলের যদি কর্তৃত্ব যদি তিনি না ছাড়েন, আওয়ামী লীগের আসলে ফিরে আসা বা আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করা খুবই কঠিন হয়ে পড়বে। তো এই যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজির যে বাংলাদেশ বিষয়ক যে জ্যেষ্ঠ কনসালটেন্ট রয়েছেন থমাস কিয়ান, তিনি বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করার রায়কে বাংলাদেশে ব্যাপকভাবে স্বাগত জানানো হবে। অর্থাৎ এই যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এটা বাংলাদেশে ব্যাপকভাবে স্বাগত জানানো হবে, এক্সেপ্ট আওয়ামী লীগ ছাড়া। আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই এটা নিয়ে খুশি। আমরা দেখলাম মিষ্টি বিতরণ হয়েছে, তারা সেটাই বলার চেষ্টা করছে। 2014 সালে জুলাই আগস্টে বিক্ষোভকারীদের উপর সংগঠিত নৃশংসতার জন্য তার দায় নিয়ে সন্দেহের অবকাশ নেই। তারাও বলছে শেখ হাসিনার ওই রেজিমের সময় 2024 সালে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে, যে অপরাধ সংগঠিত হয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারা সেটা স্পষ্টত বলছে, এবং তারা বলছে আসামির অনুপস্থিতিতে হওয়া বিচার প্রায় বিতর্কের সূত্রপাত করে। অর্থাৎ আসামির পক্ষে আসামি কিন্তু তার ডিফেন্ড করার, অর্থাৎ তার ডিফেন্সে তিনি লোক নিয়োগ করেননি, তার ডিফেন্সের জন্য তিনি প্রপার তথ্য সহায়তা করেননি, এবং যেই কথাগুলো যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলোর বিরুদ্ধে যেহেতু আসামির পক্ষ থেকে পাল্টা কোনো কাউন্টার দেওয়া হয়নি, সেই ক্ষেত্রে এটা সবসময় বিতর্কের মধ্যেই থাকে। এই মামলার ক্ষেত্রে যে দ্রুততার সঙ্গে শুনানি হয়েছে সেটা এবং বিবাদী পক্ষের স্পষ্টত সুযোগ সুবিধার ঘাটতিও সুষ্ঠু বিচার নিয়ে প্রশ্ন তৈরি করে। অর্থাৎ তারাও এই যে দ্রুত গতিতে যে বিচারটা হয়ে গেল, বাংলাদেশে দীর্ঘদিন ধরে অনেক মানুষ এই মামলার এই যে বিচার প্রক্রিয়াটা শুরু হওয়ার পর থেকে যে এটা যে দ্রুত গতিতে হচ্ছে, এটা নিয়ে যে একটু তাড়াহুড়ো করা হচ্ছে, এটা নিয়ে ব্যাপক মানুষ প্রশ্ন তুলেছেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অনেক মানুষ এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিচার নিয়ে তাড়াহুড়ো করার কিছু নেই, এটা একটা প্রপার প্রসেস রয়েছে, সেই প্রসেসের মধ্য দিয়েই এই বিচার প্রক্রিয়া হওয়া উচিত। এই আইসিজি সেটাই বলছে যে হচ্ছে এই যে দ্রুততার সঙ্গে করা হয়েছে এবং আসামি পক্ষ যে সুযোগ সুবিধা পায়নি, অর্থাৎ তারা যেহেতু আসামি আদালতে উপস্থিত হয়নি এবং আদালতে উপস্থিত না হওয়ার মধ্য দিয়ে তারা যে আসামি পক্ষ বা রাষ্ট্র যে আইনজীবীকে নিযুক্ত করেছে তিনিও যে সেভাবে আসলে লড়েননি, সেই প্রশ্ন তুলছে। সমালোচনা বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থা, এইসব সমালোচনা বাংলাদেশি ফৌজদারি বিচার ব্যবস্থার দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জগুলোকে তুলে ধরেছে। অর্থাৎ আমাদের যে বিচার ব্যবস্থা যে কতটা ভঙ্গুর, আমাদের বিচার ব্যবস্থা নিয়ে যে দীর্ঘদিন ধরে যে সমালোচনা রয়েছে, সেই কথাটাই এই যে শেখ হাসিনার যে রায়টা হলো, এই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যে মামলার রায় হলো, দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের যে ভঙ্গুর বিচার ব্যবস্থা নিয়ে যে এক ধরনের প্রশ্ন রয়েছে বা দীর্ঘস্থায়ী যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলোই আসলে এটা এখানে বহিঃপ্রকাশ হয়েছে। তারা সেটাই বলার চেষ্টা করছেন। এইসব সমালোচনা শেখ হাসিনার কর্মকাণ্ড, আওয়ামী লীগের নেতৃত্বের কর্মকাণ্ড বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশের কর্মকাণ্ডকে হালকাভাবে নেওয়ার জন্য ব্যবহার করা উচিত নয়। সমালোচনা অবশ্যই থাকছে, তবে শেখ হাসিনার যে ঘটনাগুলো ঘটিয়েছে, শেখ হাসিনার আমলে যে ঘটনাগুলো ঘটেছে, যে অপরাধ সংগঠিত হয়েছে, সেগুলোকে হালকাভাবে দেখার কথা না, বা দেখার জন্য বলছে। অপরাধ সংগঠিত হয়েছে, তবে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে, সেই কথাগুলো এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বলছেন, এবং হচ্ছে এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপও একই কথা বলছে। আরেকটা গুরুত্বপূর্ণ সংগঠন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন, তারা বলছে এই রায় ঘোষণা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। অর্থাৎ যাদের জুলাই আগস্টে 2024 সালের জুলাই আগস্টে যাদের মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তাদের জন্য খুশি হওয়ার মতো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত। তারাও এখানে বেশ কিছু সমালোচনা তুলে ধরেছেন যে এই হাই কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে একজন কর্মকর্তা রবিনা শামসদাসানি,
তিনি বলেন 2025 সালের ফেব্রুয়ারিতে আমাদের তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশের পর আমরা নির্দেশদাতা ও নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তিদের দোষী আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছি। আমরা জানি 2024 সালের জুলাই আগস্ট এবং শেখ হাসিনার পতনের পর 2025 সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ একটা প্রতিবেদন দিয়েছে, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন একটা প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদনে আওয়ামী লীগের দায়টাই তুলে ধরা হয়েছে। তবে সেইটার বিচার প্রক্রিয়া নিয়ে তারা একটা কথাও বলেছে এবং আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ না করা হয় সেটা নিয়েও তারা কথা বলেছে। সেখানে তারা যারা ভুক্তভোগী হয়েছে তাদেরকে ক্ষতিপূরণের আহ্বানও জানিয়েছে। যেহেতু এই বিচার প্রক্রিয়া জাতিসংঘের এই যে মানবাধিকার হাইকমিশন বলছে যে যেহেতু এই বিচার প্রক্রিয়া কার্যক্রমের বিষয়ে আমরা অবগত ছিলাম না, তাই আমরা সব জবাবদিহিমূলক কার্যক্রম বিশেষ করে আন্তর্জাতিক অপরাধের বিষয়গুলো যেন প্রশ্নাতীতভাবে যথাযথ প্রক্রিয়া ও ন্যায় বিচারের আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে সেজন্য ধারাবাহিকভাবে বলে এসেছি। তারা বলছে যে কার্যক্রম এই বিচার প্রক্রিয়ার কার্যক্রমের বিষয়ে আমরা অবগত ছিলাম না, তবে এই মামলার ক্ষেত্রে এই বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে যেন আন্তর্জাতিক মানদণ্ডগুলো পূরণ করে সেজন্য ধারাবাহিকভাবে তারা বলে এসছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন এই মামলার ক্ষেত্রে যেটা হয়েছে অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে, অর্থাৎ জাতিসংঘের চার্টারও আসলে কোথাও মৃত্যুদণ্ড অ্যালাউ করে না বা মৃত্যুদণ্ডের পক্ষে না। সেই ক্ষেত্রে এই যে মৃত্যুদণ্ড এবং আসামির অনুপস্থিতিতে যে বিচার প্রক্রিয়া সেটা নিয়ে এই মানবাধিকার হাই কমিশনও প্রশ্ন তুলেছে। এখানে বলছে মৃত্যুদণ্ডের রায়ের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমরা সব পরিস্থিতিতে এর বিরোধিতা করি। অর্থাৎ এই যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দুজনের সেটার এই জন্য তারা দুঃখ প্রকাশ করছে এবং তারা এটার এইসব পরিস্থিতির বিরোধিতা করছে। অর্থাৎ তিনটা গুরুত্বপূর্ণ সংগঠন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ, আরেকটা হলো জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন, তিনটা সংস্থাই শেখ হাসিনার যে আমলে যে অপরাধ সেই অপরাধ নিয়ে তাদের কোনো প্রশ্ন নেই। তবে যে বিচার প্রক্রিয়া যেভাবে যে রায়টি দেওয়া হয়েছে অর্থাৎ এবং যে এই গত 1 বছরের বেশি সময় ধরে যে বিচার চলছে সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছে এবং সর্বশেষ যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেটা নিয়েও তারা প্রশ্ন তুলেছে। কেননা এই সংগঠনগুলোর যে চার্টার সেটা অনুযায়ী এটা অ্যালাউ করে না। পাশাপাশি বিচার প্রক্রিয়া আসামির অনুপস্থিতিতে বিশেষ করে এবং আসামির অনুপস্থিতিতে এবং দ্রুত গতিতে যে বিচার সম্পন্ন হয়েছে সেটা নিয়ে তারা সমালোচনা করছেন এবং এর মধ্য দিয়ে যে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা যে একটা পক্ষপাতমূলক, যে নিরপেক্ষ না, সেই প্রশ্নটা তারা নতুন করে তুলেছে। অর্থাৎ এই যে বিচারটি এই রায়টি যে হইল সেটা নিয়ে গুরুত্বপূর্ণ তিনটা আন্তর্জাতিক সংস্থা এই বিবৃতি দিল, যেই বিবৃতিটা কিছুটা হইল শেখ হাসিনার এই রায়ের জন্য একটা বড় সমালোচনা হয়ে থাকবে বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।